আজ ঝিনুকের ফুলশয্যার রাত। সাধারণত এই দিনে স্বামী খুব এক্সাইটেড থাকে, বউকে রোমাঞ্চকর কিছু বলে, কিন্তু ঝিনুকের স্বামী ঘরে ঢুকেই বলে, আজ তোকে আমি মেরেই ফেলব। এবার ঝিনুক ঘুরে দাঁড়ায় এবং তার স্বামীকে একের পর এক আঘাত করতে থাকে আর বলতে থাকে, আমি তোকে মেরে ফেলব। আসলে এটি একটি হিন্দি সিরিয়ালের ডাবিং ছিল। ঝিনুক একজন পেশাদার ডাবিং আর্টিস্ট। এই ডাবিংটা করার জন্য যেন সে একদম চরিত্রের মাঝে ডুবে গিয়েছিল। হিন্দি সিরিয়াল বা মুভি বাংলায় ডাবিং করার কাজ সে অত্যন্ত মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে করে। তার রেকর্ডিং সাধারণত রাতেই হয়, তাই ঝিনুক রাতভর স্টুডিওতে থেকে সকাল হলে বাড়ি ফেরে। ঝিনুকের স্বামী গোপাল একজন বেকার মানুষ। কোনো কাজকর্ম সে করে না। সারাদিন পাড়ায় আড্ডা দেওয়া আর সারারাত লাল পানি পান করাই তার অভ্যাস। সংসারের সব খরচ একাই বহন করে ঝিনুক। এমনকি গোপালের লাল পানি কেনার টাকাও তাকে দিতে হয়। ফলে সংসার জীবনে ঝিনুক মোটেই সুখী নয়। রাতের শিফট করে সকালে বাড়ি ফিরলে প্রায়ই দেখে গোপাল মদের নেশায় অচেতন হয়ে পড়ে আছে। কখনো কখনো তো মনে হয় সে বেঁচে আছে নাকি মরে গেছে। প্রতিদিন একই দৃশ্য দেখে ঝিনুক বিরক্ত, ক্লান্ত, অতিষ্ঠ। এতেও হয়তো জীবন কোনোভাবে চালিয়ে নেওয়া যেত, কিন্তু গোপালের মদের নেশা আরও ভয়ানক। ঝিনুকের উপার্জনের টাকায় নেশা করে সে প্রতিনিয়ত ঝিনুককে অপমান করে, মানসিক নির্যাতন করে। তাকে ছোট করার কোনো সুযোগই সে হাতছাড়া করে না। ঝিনুকের এমন একঘেয়ে যন্ত্রণাময় জীবনে অদ্ভুত এক মোড় নিয়ে আসে একটি সংবাদপত্রের বিজ্ঞাপন। একদিন সকালে কাজ শেষে বাড়ি ফিরে ঝিনুকের চোখে পড়ে একটি কুকিং ওয়ার্কশপের বিজ্ঞাপন। ৩ দিনের কোর্স, যেখানে শেখানো হবে বিশেষ কিছু রেসিপি। অংশগ্রহণ করতে হলে বড় অঙ্কের ফি দিতে হবে। ঝিনুকের মনে আশা জাগে, সে খুব করে সেখানে অংশ নিতে চায়। রান্নাঘরের এক কোণে লুকিয়ে রাখা নিজের জমানো টাকা চেক করে দেখে সেগুলো ঠিকঠাক আছে এবং বেশ কিছু টাকা জমেছে। সে সিদ্ধান্ত নেয় যে ওই ওয়ার্কশপে অংশ নিবে। পরের দিন ঝিনুক ওয়ার্কশপে পৌঁছায়। বেশ কয়েকজন মহিলা ইতিমধ্যেই এসেছে। আয়োজক সাজেদ সবাইকে স্বাগত জানাচ্ছিল। সব টেবিলই প্রায় ভর্তি, শুধু একটি টেবিলে একটি চেয়ার খালি ছিল। অনুমতি নিয়ে ঝিনুক সেখানে বসে। সেই টেবিলেই বসেছিলেন এক মহিলা, নাম শাহানা। তিনি আগ বাড়িয়ে ঝিনুকের সঙ্গে পরিচিত হন। শাহানাকে দেখলে সহজেই বোঝা যায় তিনি এক ধনী পরিবারের বউ, আর ঝিনুক একজন পরিশ্রমী মধ্যবিত্ত নারী। তাই প্রথমে একটু অস্বস্তি বোধ করলেও শাহানার মিশুক স্বভাবের কারণে দ্রুতই তাদের মধ্যে সখ্য গড়ে ওঠে। রান্না শুরু হতেই ঝিনুক এক্সাইটেড হয়ে বলে ওঠে, অনেক দিনের স্বপ্ন ছিল এমন বিলাসবহুল কিচেনে রান্না করার। আমার তো একটা বড় স্বপ্ন, একদিন নিজের একটি রেস্টুরেন্ট খুলব। কিন্তু জীবনের এত দায়িত্বের চাপে সেই স্বপ্নগুলো যেন চাপা পড়ে গেছে। আমার স্বামী কিছুই করে না, তাই সংসার চালানোর পুরো দায়িত্বটাই আমার ওপর। আমি ডাবিং করে যেটুকু আয় করি তা দিয়েই সব সামলাই। শাহানা হেসে বলে, স্বপ্ন মানেই তো একটু দূরের জিনিস, তবুও মানুষ স্বপ্নকেই বাঁচিয়ে রাখে। কথাটা ঝিনুকের খুবই ভালো লাগে। এরপর শাহানা ঝিনুকের দিকে একটু গভীরভাবে তাকায়, তার চুলে স্নেহ ভরে হাত বুলিয়ে বলে, তোমার চুল খুব সুন্দর, তবে একটু ছোট করে কাটলে আরও ভালো লাগবে। চুল ছোট করলে তোমার চোখগুলো স্পষ্ট দেখা যাবে। এত সুন্দর চোখগুলো লুকিয়ে রেখো না, নিজের সৌন্দর্যকে প্রকাশ করতে শিখো। শাহানার কথাগুলো ঝিনুকের মনে দারুণভাবে দাগ কাটে। সেদিনই ঝিনুক সেলুনে গিয়ে চুল ছোট করে আসে। দীর্ঘদিনের অবহেলায় নিজেকে হারিয়ে ফেলেছিল সে। এখন আবার নিজেকে নতুন করে গুছিয়ে নিতে শুরু করে। পরদিন খুব সুন্দরভাবে সাজগোজ করে পরিপাটি হয়ে ওয়ার্কশপে যাওয়ার জন্য বের হয়। কিন্তু বাড়ির দরজা পেরোতেই তার পথ আটকে পায় গোপাল। সে পাড়ার চায়ের দোকানে বসে গল্প করছিল। ঝিনুককে দেখে তাচ্ছিল্যের সুরে বলে, এত সাজগোজ করে কোথায় যাচ্ছ? ঝিনুক শান্তভাবে উত্তর দেয়, এক্সট্রা ডাবিং সেশন আছে। তখন গোপাল আরও নোংরা ইঙ্গিত করে বলে, ভয়েস দেবার জন্য নাকি হিরোইনের মতো সাজতে হয়? আর তোমার কাজ তো রাতে, দিনের বেলা কার কাছে যাচ্ছ? কাজের নাম করে কি নোংরামি করো সবই জানা আছে। ঝিনুক বিরক্ত হয়ে বলে, সংসার চালাতে হলে বাইরে যেতেই হয়। গোপাল তাতে আরও বাজে কথা বলে, বাইরে গিয়ে শুধু ভয়েস দাও নাকি আরও কিছু দাও? এত নোংরা ইঙ্গিতে ক্ষুব্ধ হয়ে ঝিনুক তাকে সরিয়ে দিয়ে বলে, আমার দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে। এতেই রাগে ক্ষেপে গিয়ে গোপাল সবার সামনে ঝিনুকের গালে জোরে একটা চড় মেরে দেয়। এত মানুষের সামনে চড় খেয়ে ঝিনুক পুরোপুরি অবাক হয়ে যায়। নিজেকে কোনো মতে সামলে দ্রুত ওয়ার্কশপে চলে আসে। তার মলিন মুখ দেখে শাহানা অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? ঝিনুক কথাটা এড়িয়ে বলে, ক্লান্ত লাগছে তাই এমন দেখাচ্ছে। কিন্তু শাহানা বুঝতে পারে কিছু একটা ঠিক নেই। ক্লান্ত হলে এমন মুখ হয় না, আমাকে সত্যি করে বলো। তখন আর নিজেকে ধরে রাখতে পারে না ঝিনুক, কান্নায় ভেঙে পড়ে বলে, আমার হাজব্যান্ড আমাকে মানুষই মনে করে না, আমি তার কাছে শুধু একটা পুতুল। আমার উপর ইচ্ছে মতো রাগ ঝাড়বে, যেভাবে খুশি ব্যবহার করবে। সবসময় আমাকে টর্চার করে। এটা নতুন কিছু নয়, কিন্তু আজ রাস্তার মাঝখানে আমার সাথে যা করেছে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ভাবছি ওই বাড়িতে আমি আর ফিরবই বা কিভাবে। শাহানা তাকে সান্ত্বনা দিয়ে বলে, তোমার আর আমার পৃথিবী আলাদা হলেও আমাদের কষ্ট কিন্তু একরকমই। এরপর সে নিজের জীবনের কথা বলতে শুরু করে।
শাহানার স্বামী অর্জুন একজন নামকরা আইভিএফ স্পেশালিস্ট। অর্থ সম্পদ, আভিজাত্য, শাহানার জীবনে কোনো কিছুর অভাব নেই। যখন যা প্রয়োজন অর্জুন মুহূর্তেই এনে দেয়। শুধু দেয় না, সময় আর ভালোবাসা। শাহানা চায় স্বামীর সঙ্গে সময় কাটাতে, কোথাও ঘুরতে যেতে, কিছু সুন্দর মুহূর্ত তৈরি করতে। কিন্তু অর্জুন তার নিজের জগৎ নিয়েই ব্যস্ত। ফলে বিলাসিতার ভেতর থেকেও শাহানা চরম একাকিত্বে ভোগে। শাহানা ঝিনুককে বলে, দেখো, আমার কাছে বাড়ি, গাড়ি, শাড়ি, গয়না সব আছে। নেই শুধু একটা মানুষ যে আমার মন খারাপ হলে পাশে দাঁড়াবে, আমাকে জড়িয়ে ধরবে, আমাকে হাসাবে। আমার জীবনে এমন একজনও নেই। কথাগুলো বলতে বলতেই শাহানার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। সে বলে, সুখ নামক জিনিসটা খুব অদ্ভুত। কারো স্বামী আয় করে না বলে সে অসুখী, আবার কারো স্বামী কোটি টাকা কামায় তবুও সে অসুখী। সেদিন রাতে বাড়ি ফিরে ঝিনুক গোপালকে বলে যে সে তার চাকরির জন্য একজন পরিচিত মানুষের সঙ্গে কথা বলেছে। গোপাল সঙ্গে সঙ্গে নোংরা ইঙ্গিত করে বলে, তোমাকে তো বাজারে বিলিয়েই দিয়েছি, আমি আবার কাজ করতে যাব কেন? ঝিনুক ক্ষোভ ঝেড়ে বলে, নিজের স্ত্রীকে নিয়ে এমন কথা বলতে তোমার লজ্জা করে না? সকালে পাড়ার লোকজনের সামনে আমার গায়ে হাত তুললে, এতে কি তোমার সম্মান খুব বাড়ল? গোপাল হেসে বলে, তুমি আবার কিসের স্ত্রী? যে মেয়ে একটা সন্তান দিতে পারে না সে আবার স্ত্রী হয় নাকি? তোমার কাছে তো একটা সন্তানই চেয়েছিলাম, সেটাও হয়নি তোমার দ্বারা। তুমি আসলে আমার জীবনের একটা অভিশাপ। গোপালের এই কথায় ঝিনুক আর কোনো জবাব দেয় না। এতদিনে এমন আচরণে সে প্রায় অভ্যস্ত হয়ে গেছে। পরের দিন ঝিনুক আবার ওয়ার্কশপে যায়। আজ ওয়ার্কশপের শেষ দিন। সবাই গল্প আড্ডায় ব্যস্ত। গত 3টে দিন ঝিনুকের খুব ভালো কেটেছে, এই কথাই সে শাহানাকে বলছিল। ঠিক সেই সময় শাহানার ফোন বেজে ওঠে। কলটা করেছে তার স্বামী অর্জুন। অর্জুন জানায় যে সে শাহানার সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে, কারণ রিসেন্টলি শাহানা একটি ডায়মন্ড ব্রেসলেট কিনেছে আর অর্জুনের মনে হয়েছে সে অতিরিক্ত টাকা নষ্ট করছে, তাই এমন ব্যবস্থা নিয়েছে। এ কথা শুনে শাহানা হতবাক হয়ে যায়। তার মলিন মুখটা দেখে ঝিনুক জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? তখন শাহানা সব খুলে বলে এবং কাঁদতে কাঁদতে বলে, অর্জুন আসলে আমাকে কোণঠাসা করে মেরে ফেলতে চাইছে। শাহানাকে সান্ত্বনা দিয়ে ঝিনুক হেসে বলে, চলো একটা কাজ করি, আমার স্বামীকে তুমি মেরে ফেলো আর তোমারটাকে আমি, 2 শয়তান শেষ হোক, কেউ জানবেও না। ঝিনুকের কথা শুনে প্রথমে শাহানা অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন ঝিনুক হেসে বলে, আরে মজা করে বললাম। অনেকদিন পর ঝিনুক মন খুলে হাসে। শাহানা চুপচাপ সেই হাসিটা দেখে। পরদিন সকালে ঝিনুকের বাড়িতে তুমুল ঝড় বয়ে যায়। গোপাল জানতে পারে ঝিনুক কুকিং ওয়ার্কশপে গিয়েছিল এবং অংশ নিতে 1000 টাকা খরচ করেছে। ঝিনুক তাকে না জানিয়েই ওয়ার্কশপে যাওয়ায় গোপাল রাগে বাড়িতে ভাঙচুর শুরু করে দেয়। সে চিৎকার করে বলে, এত টাকা কোথায় পেলি? চুরি করেছিস? ঝিনুক শান্তভাবে বলে, আমি আমার উপার্জনের টাকা খরচ করেছি, এতে তোমার সমস্যা কোথায়? গোপাল আরও ক্ষিপ্ত হয়ে বলে, এই জীবনটা আর ভালো লাগছে না, তাই না? হাই সোসাইটির বড়লোক বন্ধু দরকার তোর। এমন বলতে বলতে গোপাল ঝিনুককে মারতে থাকে, এমনকি তাকে ব্যালকনিতে নিয়ে গিয়ে ওপর থেকে ফেলে দেওয়ার হুমকিও দেয়। ঝিনুক চুপচাপ সব সহ্য করে, কোনো প্রতিরোধ করে না। সন্ধেবেলা সে ডাবিং সেশনের জন্য স্টুডিওতে চলে যায়। সময় মতো কাজ শেষ হওয়ায় ভয়েস রেকর্ডিস্ট রনি বেশ খুশি হয়। ঝিনুক হালকা হাসি দিয়ে বলে, তাড়াতাড়ি শেষ হয়ে লাভ কি? সকাল হওয়ার আগে তো বাস পাবো না। রনি তখন প্রস্তাব দেয়, আজ একটা ট্যাক্সি করে চলে যাও না। ঝিনুক মাথা নাড়িয়ে বলে, ট্যাক্সিতে গেলে তো খরচ বেড়ে যাবে, বাসে যাই বলেই একটু টাকা জমাতে পারি, ট্যাক্সি আমার পোষাবে না। সকাল পর্যন্ত ঝিনুককে অপেক্ষা করতেই হবে, তাই রনি তাকে পাশে থাকা একটি কফি শপে যাওয়ার অফার করে। কিন্তু ঝিনুক নানা অজুহাত দেখিয়ে এড়িয়ে যায়। গোপাল এমনিতেই তাকে সন্দেহ করে। স্টুডিওর বাইরে কোনো ছেলের সঙ্গে বসে কফি খাওয়ার সাহস তার ছিল না। সকাল হলে ঝিনুক বাসে করে বাড়ি ফেরে, কিন্তু বাড়ির সামনে পৌঁছতেই দেখে প্রচুর মানুষের ভিড়, তার সঙ্গে পুলিশে উপস্থিত। ভিড় ঠেলে এগিয়ে গিয়ে ঝিনুক দেখতে পায় গোপালের রক্তাক্ত নিথর দেহ নিচে পড়ে আছে। ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হয়েছে তার। গোপালকে এই অবস্থায় দেখে ঝিনুক অবাক হয় ঠিকই, কিন্তু একটুও কষ্ট পায় না। সম্পূর্ণ নির্বিকারভাবে বাড়ির ভেতরে চলে যায়, যেন বাইরে কোনো মানুষ নয়, কোনো বুনো জন্তুর মৃতদেহ পড়ে আছে। দরজা বন্ধ করে সে নিজের জন্য 1 কাপ চা বানায়, তারপর শান্তভাবে হাতে থাকা শাখা চুরি খুলে ফেলে। এদিকে পুলিশ গোপালের দেহ পোস্টমর্টেমের জন্য নিয়ে যায়। কিছুক্ষণ পর লোকাল থানার ইন্সপেক্টর ভূপেন ঝিনুককে থানায় ডেকে পাঠায়। ঝিনুক সেখানে গেলে ভূপেন তাকে স্টেটমেন্ট দিতে বলে। ঝিনুকও নির্বিকারভাবে সব প্রশ্নেরই উত্তর দিতে থাকে। ভূপেন জিজ্ঞেস করে, আপনার হাজবেন্ড কি প্রতিদিন মদ খেতেন? ঝিনুক শান্তভাবে জানায়, হ্যাঁ, প্রতিদিনই খেত, গত রাতেও খেয়েছে। ভূপেন আবার জিজ্ঞেস করে, আপনার কি মনে হয় এটা কি শুধু দুর্ঘটনা নাকি অন্য কিছু? ঝিনুক বিন্দুমাত্র দ্বিধা না করে বলে, দুর্ঘটনাই তো মনে হচ্ছে। ভূপেন বলে, আমাদেরও তাই মনে হয়। এরপর সে ঝিনুককে যেতে বলে, তবে একথাও জানিয়ে দেয় প্রয়োজনে আবার তাকে থানায় আসতে হতে পারে। ঝিনুক জানায়, রাতে ডাবিংয়ের কাজ শেষ হলে সারাদিনই আমি বাসায় থাকি,
যখন ডাকবেন চলে আসব। বাড়ি ফিরে ঝিনুক ভাবতে থাকে গোপালের এমনটা কিভাবে হলো। হঠাৎ তার মনে পড়ে যায় সেদিন শাহানার সামনে সে ঠাট্টা করে বলেছিল, আমার হাজব্যান্ডকে তুমি মেরে ফেলো আর তোমার হাজব্যান্ডকে আমি মারি। সে কথাটা সিরিয়াসলি নিয়ে নেয়নি তো? এই ভাবনায় ঝিনুকের মন কেমন করে ওঠে। সঙ্গে সঙ্গেই আবার ভাবে, ঠাট্টা করে বলা কথায় কেউ কাউকে খুন করে নাকি? তবুও আজ ঝিনুক বেশ খুশি। আজকের দিনটা তার কাছে একেবারেই অন্যরকম, একদম স্বাধীন। নিজের পছন্দের খাবার রান্না করে সে, নীল রঙের প্রিয় শাড়ি পরে, বৃষ্টিতে ভিজে নিজের নতুন জীবন উপভোগ করে। দিনগুলো ভালোই কাটছিল। এরপর একদিন কেনাকাটা করতে সুপার শপে গেলে কাকতলীয়ভাবে দেখা হয়ে যায় শাহানার সঙ্গে। ঝিনুক অবাক হয়ে জিজ্ঞেস করে, আরে তুমি এখানে? শাহানা মুচকি হেসে বলে, তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো। আমি তো আমার কাজটা করে দিয়েছি, এখন তুমি তোমারটা কবে করবে? ঝিনুক তো অবাক, কোন কাজ? শাহানা ফিসফিসিয়ে বলে, কেন, গোপালের চ্যাপ্টার শেষ করে দিয়েছি না, এবার তোমার পালা, তুমি অর্জুনকে মারবে। এটাই তো আমাদের ডিল ছিল, তাই না? শাহানার কথা শুনে ঝিনুক স্তব্ধ। ঠাট্টা করে বলা একটা কথা কেউ এতটা সিরিয়াসলি নিতে পারে, এটা তার কল্পনারও বাইরে ছিল। কিন্তু এখন তার জন্য সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, শাহানা সত্যিই আশা করছে সে অর্জুনকে খুন করবে। ঝিনুক ভীষণ চিন্তায় পড়ে যায়। বাড়ি ফেরার পুরো পথ ধরে শাহানার কথাগুলোই মাথায় ঘুরতে থাকে। সে কল্পনায় দেখতে পায় শাহানা যেন বারবার তাকে তাড়া দিচ্ছে, অর্জুনকে শেষ করো। বাড়িতে পৌঁছে সে দেখে অফিসার ভূপেন এসেছে। গোপালের বডিটা যেখানে পড়েছিল সেখানে ভূপেন শুয়ে শুয়ে চিন্তা করছে কি ঘটতে পারে গোপালের সাথে। ঝিনুককে দেখে ভূপেন তাকে জানায় সে বোঝার চেষ্টা করছে গোপাল ইচ্ছে করে লাফ দিয়েছিল নাকি দুর্ঘটনাবশত পড়ে গিয়েছিল। এরপর সে ঝিনুকের কাছে এক কাপ চা চাইতে গিয়ে বলে ওঠে, না চা নয়, দুধ দিন, চা আমার পেটে একদম শোয় না, দুধেই আমি কমফোর্টেবল। ভূপেন দুধ খেতে খেতে বলে, ঘটনা যে কোনোভাবে ঘটতে পারে। এমনও হতে পারে কেউ গোপালকে ধাক্কা দিয়েছে। যদি তাই হয় তাহলে পুরো কেসটাই বদলে যাবে। ঝিনুক জিজ্ঞেস করে, আপনার কি মনে হয় কেউ গোপালকে খুন করেছে? ভূপেন শান্তভাবে বলে, পোস্টমর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাবে না। তবে আমার মনে হচ্ছে এখানে কোথাও একটা গণ্ডগোল আছে। আমি যাতে চারপাশে একটা অদ্ভুত রহস্যের গন্ধ পাচ্ছি। ঝিনুক হালকা হাসি দিয়ে বলে, আপনি মনে হচ্ছে কেসটা নিয়ে একটু বেশিই ভাবছেন। ভূপেন উত্তর দেয়, কেস নিয়ে ভাবা ছাড়া আমার আর অন্য কোনো কাজ নেই তো, তাই ভাবছি। এরপর ভূপেন থানায় ফিরে যায়। আগেই সে তার জুনিয়র অফিসার কানাইকে বলেছিল গোপালের বাড়ি আর ঝিনুকের স্টুডিও দুটো জায়গার আশেপাশের সব সিসিটিভি ফুটেজ চেক করতে, কারণ ভূপেন আসলে ওই সময় ঝিনুকের গতিবিধি খতিয়ে দেখতে চেয়েছিল। কানাই রিপোর্ট দেয়, ঝিনুকের অ্যাক্টিভিটি পুরোপুরি ক্লিয়ার, কোনো সন্দেহজনক কিছুই নেই। রাত 10টায় স্টুডিওতে ঢুকেছে আর পরদিন সকাল 6টায় বেরিয়েছে। পুরো রাত সে স্টুডিওতেই ছিল, এক মুহূর্তের জন্য বাইরে যায়নি। ভূপেন অবাক হয়ে বলে, এত ক্লিয়ার অ্যাক্টিভিটি কিভাবে সম্ভব? আমার মনে হয় এই ঝিনুক মহিলাটা অনেক চালাক, সে অবশ্যই কিছু একটা লুকোচ্ছে। যেহেতু সে একজন প্রফেশনাল ভয়েস আর্টিস্ট, তাই ডায়ালগগুলো কিভাবে দিতে হয় সে খুব ভালো করে জানে। হয়তো আমাদেরকেই কঠার জালে ফাঁসাতে চাচ্ছে। এরপর ভূপেন নির্দেশ দেয়, তুমি বরং গোপালের ব্যাকগ্রাউন্ড ভালো করে খুঁজে দেখো। গোপাল কার সঙ্গে মেলামেশা করত, কোথায় আড্ডা দিত, কারা ছিল তার বন্ধু, সবকিছু। আর ঝিনুকের ব্যাপারেও খোঁজ নাও। বিয়ের আগে বা পরে কোনো ছেলের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল কিনা এসবও যাচাই করো। সেখান থেকেই হয়তো কোনো ক্লু মিলতে পারে। বাড়ি ফিরেও ভূপেন ঝিনুকের কেসটা নিয়েই ভাবছিল। সে মায়ের রুমে গিয়ে দেখে মা ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছেন। চুপচাপ পর্দা টেনে দিয়ে বাইরে বেরিয়ে আসে ভূপেন। এরপর একা একা হেডফোনে গান শুনতে শুনতে খাবার খেতে থাকে। তবুও তার মন গানে নয়, বরং কেসের রহস্যেই ঘুরতে থাকে। ওদিকে ঝিনুক স্টুডিওতে রেকর্ড করছিল, কিন্তু তখনও তার মনের ভেতর শুধুমাত্র শাহানার কথাই ঘুরপাক খাচ্ছিল। সে কোনোভাবেই অর্জুনকে মারার জন্য প্রস্তুত ছিল না। এসব ভাবতে ভাবতেই অন্যমনস্ক অবস্থায় হঠাৎ অর্জুনের নাম ধরে চিৎকার করে ওঠে সে। বিষয়টা কিছুটা অস্বাভাবিক মনে হয় রনির কাছে। ঝিনুকের মানসিক অবস্থা তখন বেশ খারাপ ছিল, তাই রনি তাকে রেকর্ডিং রুম থেকে বেরিয়ে এসে একটু বাইরে বসতে বলে। ঝিনুক বাইরে এসে বসলে রনি তাকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করার চেষ্টা করে। জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? ঝিনুক জবাব দেয়, হ্যাঁ আমি একদম ঠিক আছি, শুধু একটু টায়ার্ড। রনি মনে করেছিল গোপালের মৃত্যুর কারণেই ঝিনুক এতটা কিঙ্গে পড়েছে, তাই তার মন ভালো করার জন্য সে তাকে একটা চকলেট দিতে যায়। কিন্তু ঝিনুক সেটা এড়িয়ে আবার রেকর্ডিং করতে চলে যায়। ভোরে ঝিনুক বাড়ি ফিরে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দে তার ঘুম ভেঙে যায়। দরজা খুলতেই এক অচেনা লোক তার নামে একটা পার্সেল দিয়ে দ্রুত চলে যায়। ঝিনুক বুঝতে পারছিল না তার নামে এই পার্সেলটা কোথা থেকে এলো। কৌতূহলবশত পার্সেলটা খুলতেই সে ভেতরে একটি দামি স্কার্ফ দেখতে পায়। সঙ্গে ছিল একটি চিরকুট। তোমাকে তোমার নতুন আর মুক্ত জীবনের শুভকামনা, এবার আমাকে মুক্ত করার পালা।
চিরকুটটা পড়েই ঝিনুক বুঝে যায় পার্সেলটা শাহানা পাঠিয়েছে। মুহূর্তেই তার মনে ভয় চেপে বসে। কিছু বুঝতে না আগেই সে ছুটে যায় থানায়। কিন্তু থানায় তখন ভূপেন উপস্থিত ছিল না। অন্যদিকে কানাই ফোনে কারো সঙ্গে কথা বলায় ব্যস্ত। ঝিনুক বারবার কিছু বলতে চায়, ভূপেন কোথায় আছে জানতে চায়, কিন্তু কানাই তাতে কোনো গুরুত্বই দেয় না। এক পর্যায়ে ঝিনুক রেগে গিয়ে সেখান থেকে উঠে যেতে নেয়। ঠিক তখনই হঠাৎ ভূপেন থানায় এসে উপস্থিত হয়। কিন্তু ঝিনুক কোনো কথা না বলেই ঝুম বৃষ্টির মধ্যে থানা থেকে বেরিয়ে যায়। বৃষ্টির জন্য সে কোথাও যেতে পারছিল না। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতেই হঠাৎ ছাতা হাতে শাহানা এসে তার পাশে দাঁড়ায়। তাকে দেখেই ঝিনুকের ভয় কয়েক গুণ বেড়ে যায়, যদিও সে সেটা প্রকাশ হতে দেয় না। তবে শাহানা ঠিকই বুঝে গিয়েছিল ঝিনুক সম্ভবত তার বিষয়েই পুলিশকে জানাতে এসেছে। তাই সে ঠান্ডা মাথায় ঝিনুককে হুমকি দেয়। ঝিনুক যদি তার ব্যাপারে পুলিশকে কিছু জানায়, তাহলে শাহানাও ঝিনুকের সব কথা পুলিশকে জানিয়ে দেবে। কারণ একজন আরেকজনের স্বামীকে মারার যে ভাবনাটা, সেই আইডিয়াটা প্রথম এসেছিল ঝিনুকের কাছ থেকেই। ট্রেনিং সেন্টারের সিসিটিভি ফুটেজে সেই কথোপকথনের প্রমাণও মিলবে। কিন্তু ঝিনুকের বাড়িতে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, ফলে গোপালকে ধাক্কা দেওয়ার কাজটা আসলে শাহানাই করেছিল সেটা প্রমাণ করার কোনো উপায় নেই। অর্থাৎ শেষ পর্যন্ত সমস্ত দোষই এসে পড়বে ঝিনুকের ঘাড়ে। শাহানা তাকে আরও জানিয়ে দেয়, সেদিন রাতে সে গোপালের মদের মধ্যে জাইলুমা নামের একটা ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। এই কারণেই সেদিন গোপালকে মারাটা এত সহজ হয়ে গিয়েছিল। কথাগুলো শুনে ঝিনুক ভয়ে কাঁপতে কাঁপতে বলে, বিশ্বাস করো, আমি পুলিশকে কিচ্ছু বলিনি, আর কখনো কিছু বলবো না। ঝিনুকের কথা শুনে শাহানা ঠান্ডা গলায় বলে, তাহলে তো খুব ভালো, আমরা দুজনেই এখন নিরাপদ। আমি তোমার কাজটা করে দিয়েছি, এবার তুমি দ্রুত আমার কাজটা করে দাও। এই কথা বলে শাহানা ঝিনুকের হাতে তার ছাতাটা ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক সেই মুহূর্তে ভূপেন থানার দরজার কাছে এসে দেখে ঝিনুক থানার বাইরেই দাঁড়িয়ে আছে। কিন্তু ভূপেন কিছু বলার আগেই ঝিনুক সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে ঝিনুক কিচেনে রান্না করতে থাকে। হঠাৎ ছাদ থেকে টুপটাপ করে পানি পড়তে শুরু করে। প্রথমে সে বিষয়টা এড়িয়ে যায়, কিন্তু পরক্ষণেই মনে হয় ছাদ ফেটে তার মাথার ওপর অঝোর ধারায় পানি ঝরছে। যদিও এটা ছিল শুধু তার কল্পনা। এই দৃশ্যের মাধ্যমে বোঝানো হয়েছে ছোট ছোট ইঙ্গিতগুলোকে উপেক্ষা করে ঝিনুক একটি বড় ভুলের দিকে এগিয়ে যাচ্ছে, যার পরিণতি হতে পারে ভয়াবহ। যাই হোক, পরদিন সকালে কানাই গোপালের পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে ভূপেনের কাছে হাজির হয়। ভূপেন রিপোর্টটা পড়ে শোনাতে বললে কানাই জানায় সেখানে সন্দেহ করার মতো তেমন কিছুই পাওয়া যায়নি। রিপোর্ট অনুযায়ী গোপালের শরীরে অ্যালকোহলের মাত্রা ছিল অত্যন্ত বেশি। সম্ভবত সেই কারণেই সে নিজের ভারসাম্য হারিয়ে বারান্দা থেকে পিছলে পড়ে যায়। তবুও ভূপেনের কাছে বিষয়টা কিছুতেই হজম হচ্ছিল না, কারণ পোস্টমর্টেম রিপোর্ট সাধারণত ইংরেজিতেই লেখা হয়। অথচ কানাই যেটা তাকে পড়ে শোনাচ্ছিল সেটা ছিল বাংলায়। আসলে ইংরেজিতে কানাইয়ের একটু সমস্যা আছে, সে কারণেই নিজের মতো করে আসল রিপোর্ট ভেঙে চুরে একটি বাংলা কপি বানিয়ে নিয়েছিল। ভূপেন বিষয়টা আঁচ করতে পেরে তাকে অরিজিনাল রিপোর্টটা পড়ে শোনাতে বলে, আর সেখান থেকেই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে। ভূপেন জানতে পারে গোপালের শরীরে শুধু অ্যালকোহল নয়, ঘুমের ওষুধেরও উপস্থিতি ছিল। কিন্তু প্রশ্নটা এখানেই, কেউ কি অকারণে ঘুমের ওষুধ খায়? কানাই সেটা শুনে হালকা গলায় বলে, মাতাল মানুষ তো এমন করতেই পারে। তবু ভূপেনের বারবার মনে হচ্ছিল এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। তাই দেরি না করে সে এই রহস্যের সূত্র ধরতে সোজা পৌঁছে যায় ঝিনুকের বাড়িতে। সেই সময় ঝিনুক কোথাও বেরোতে যাচ্ছিল, কিন্তু ভূপেনকে দেখে তাকে আবার বাড়িতে ফিরতে হয়। কথায় কথায় ভূপেন ঝিনুককে জিজ্ঞেস করে, গোপাল কি কোনো ঘুমের ওষুধ খেত? ঘুমের ওষুধ কথাটা শুনেই ঝিনুক ঘাবড়ে যায়। তার চোখের সামনে তখনও শাহানার মুখটা ভেসে উঠছিল। নিজেকে একটু সামলে নিয়ে ঝিনুক বলে, না, গোপাল আমার হাত থেকে কখনো কোনো ওষুধ খেত না। হয়তো সে নিজেই জাইলোমা ট্যাবলেটগুলো জোগাড় করেছিল। আমাদের মহল্লার ওষুধের দোকানদারের সঙ্গে ওর ভালো সম্পর্ক ছিল, সেখান থেকেই হয়তো নিয়েছে। এই কথায় ভূপেনের সন্দেহ আরও ঘনীভূত হয়, কারণ সে তো কোনো ওষুধেরই নামই বলেনি। তাহলে জাইলোমা ট্যাবলেটের কথা ঝিনুক জানলেও কি করে? তবে এই বিষয়টা ভূপেন ঝিনুককে বুঝতে দেয় না। সে শুধু শান্ত গলায় বলে, আচ্ছা, আপনি সেদিন থানায় কিছু একটা বলতে চেয়েছিলেন, কিন্তু বলতে পারেননি। সেটা এখন বলে দিন, না হলে বিষয়টা মনের ভেতর খচখচ করতেই থাকবে। ভূপেনের কথা শুনে ঝিনুক গভীর চিন্তায় পড়ে যায়। সত্যিটা বললেও বিপদ, আর না বললেও বিপদ। প্রচণ্ড হতাশা আর চাপের মধ্যে সে অবশেষে বলে ওঠে, আসলে গোপাল আমাকে খুব মারত, এতটাই নির্যাতন করত যে আমি যদি সেটা কাউকে বলি তারা ভাববে আমি সহানুভূতি পাওয়ার জন্য নাটক করছি। কিন্তু বিশ্বাস করুন, সেটা একদমই সত্য নয়। ও সত্যিই আমাকে ভীষণ টর্চার করত। আমাকে মানুষ বলেই গণ্য করত না, সবসময় আমার অস্তিত্ব মুছে দেওয়ার চেষ্টা করত। ঝিনুকের এই কথা শুনে ভূপেন আর কিছু না বলে নীরবে সেখান থেকে বেরিয়ে আসে, কোনো প্রতিক্রিয়া দেখায় না। এরপর ঝিনুক একাডেমিতে যায়, শাহানার সেই বান্ধবের সঙ্গে দেখা করতে, যিনি একসময় শাহানাকে ওই কুকিং কোর্সে ভর্তি করিয়ে দিয়েছিলেন। ঝিনুক শাহানার ব্যাপারে জানতে চাইলে মহিলাটা একটু অবাক হয়ে বলে, তোমার শাহানাকে কেন দরকার? তোমার ঘরেও কেউ ভর করেছে নাকি? কথাটা ঝিনুকের কাছে অদ্ভুত লাগে।
তখন শাহানার বান্ধবী জানায় শাহানা মোটেও সুবিধের মানুষ নয়। মাঝে মধ্যে তো সে নিজেও ওকে ভয় পায়। মানুষের ক্ষতি দেখে শাহানা অদ্ভুত রকম খুশি হয়, এমনকি গোটা দুনিয়া ধ্বংস হয়ে গেলেও সে অনমনে নিজের কফির কাপে চুমুক দিতে দিতে ঠোঁটের কোণে হালকা হাসি দেবে, কিছুই ভয় আসবে না তার। এই কথা শুনে ঝিনুক আরও ভয় পেয়ে যায়। সে তখন জানায় শাহানা তাকে তার অর্জুনের সম্পর্কের দূরত্বের কথা বলেছে, এমনকি অর্জুনের নাকি মানসিক সমস্যাও আছে এই কথাও বলেছে। এটা শুনে শাহানার বান্ধবী স্পষ্ট গলায় বলে, এটা একেবারেই মিথ্যে। অর্জুনের মতো ভালো মানুষ দ্বিতীয়টা হয় না। ওর হাসপাতালে অসংখ্য মানুষ উপকার পেয়েছে। সমস্যা অর্জুনের নয়, সমস্যাটা একমাত্র শাহানার। এরপর সে ঝিনুককে মৌসুমী নামের এক মেয়ের গল্প শোনায়, যাকে শাহানা গত বছর টার্গেট করেছিল। মৌসুমী ছিল ভীষণ মিষ্টি আর সরল, ঠিক ঝিনুকের মতোই প্রথমে ভুলিয়ে ভুলিয়ে বন্ধুত্ব করেছিল শাহানা। তারপর উইমেন এম্পাওয়ারমেন্টের নামে ধীরে ধীরে তার ব্রেন ওয়াশ করে। কিন্তু একদিন হঠাৎ করেই মৌসুমী শহর ছেড়ে পালিয়ে যায়। তার সঙ্গে ঠিক কী হয়েছিল বা সে কোথায় গেল এর কোনো খোঁজই আর পাওয়া যায়নি। পরে শাহানার বান্ধবী যখন মৌসুমীর ব্যাপারে শাহানাকে প্রশ্ন করেছিল, তখন শাহানা একদম নির্বিকার গলায় বলেছিল, ও আসলে আমার বন্ধুত্বটা নিতে পারেনি, ভীষণ বিরক্তিকর ছিল। তাছাড়া আমিও ওকে নিয়ে বোর হয়ে গেছি। এই কথা বলে শাহানার বান্ধবী ঝিনুককে সাবধান করে দেয়, সব সময় শাহানার থেকে দূরে থাকবে, কারণ শাহানা যদি একবার তোমাকেও নিয়ে বোর হয়ে যায় তাহলে তোমার পরিণতিও ভালো হবে না। ঝিনুক বুঝে যায় সে আসলে শাহানার হাতের একটা খেলনা ছাড়া কিছুই নয়। এই উপলব্ধির সঙ্গে সঙ্গেই তার মাথায় নেমে আসে ভয়াবহ সত্যটা। সে এমন এক ফাঁদে পা দিয়েছে যেখান থেকে বেরিয়ে আসার হয়তো আর কোনো পথ নেই। এদিকে ভূপেন পৌঁছে যায় ঝিনুকের স্টুডিওতে রনির সঙ্গে দেখা করতে। রনি তার সামনে যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করছিল, কিন্তু ভূপেনের চোখ এড়ানো যায় না। রনি নিশ্চয়ই ঝিনুকের ব্যাপারে কিছু জানে, তাই কথার ফাঁদ পেতে ভূপেন ধীরে ধীরে রনির কাছ থেকে তথ্য বের করে আনতে থাকে। রনি জানায় সেদিন রেকর্ডিংয়ের সময় ঝিনু হঠাৎ অর্জুন নামটা ধরে চিৎকার করে উঠেছিল। এর বেশি সে কিছু জানে না, কারণ ঝিনুক স্বভাবতই খুব গোপনীয়, নিজের কথা কাউকে সহজে বলতো না। এই তথ্য ভূপেনকে আরও ভাবিয়ে তোলে। এই অর্জুনকে ঝিনুকের প্রেমিক, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য? অন্যদিকে ঝিনুক বাড়ি ফিরে স্বামীর মতোই একটি লাল পানীয়ের বোতল হাতে নিয়ে টিভির সামনে বসে। সে আসলে বুঝতে চাইছিল গোপাল এভাবে মদ খেতে খেতে টিভি দেখে আনন্দ পেত, কিন্তু এক চুমুক মুখে দেওয়ার আগেই সে কাঁচতে কাঁচতে অসুস্থ হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে দরজায় কড়া নাড়ার শব্দ হয়। ঝিনুক দরজা খোলার আগেই মনে হয় শাহানা ঘরে ঢুকে পড়েছে, কিন্তু পরক্ষণেই বোঝা যায় এটাও ঝিনুকের কল্পনা। সে আসলে ভাবছিল সেদিন গোপালের সঙ্গে ঠিক কী ঘটতে পারে। হয়তো সেদিন শাহানা ঠিক এইভাবেই ঝিনুকের বান্ধবীর পরিচয়ে গোপালের কাছে এসেছিল। এমনিতেই গোপালের নিজের স্ত্রীর বাইরে অন্য নারীদের প্রতি বাড়তি আগ্রহ ছিল। শাহানাও সেই সুযোগটাই কাজে লাগায়। গোপালকে কথার জালে জড়িয়ে খুব কৌশলে তার মদের গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। গোপাল গ্লাসের মদটা খাওয়ার পর ঝিনুক তাকে কথায় কথায় বারান্দায় নিয়ে যায় এবং তাকে সিডিউস করার চেষ্টা করে। 10টা সাধারণ ছেলের মতোই তখন গোপালের মনেও লাড্ডু ফুটেছিল। সে বুঝতেই পারেনি এই পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। হঠাৎ করেই শাহানা গোপালকে ধাক্কা দিয়ে বারান্দা থেকে নিচে ফেলে দেয়। এইসব ভাবতে ভাবতেই ঝিনুকের মাথা যেন আর কাজ করছিল না। এদিকে ভূপেন সেদিন রাতে একটু আগেই বাড়ি ফিরে আসে। তাকে দেখে তার মা হালকা মজা করে বলে, আজ সূর্য কোন দিক দিয়ে উঠেছে যে তুই এত তাড়াতাড়ি বাড়ি ফিরলি? কোনো কিছু নিয়ে চিন্তায় আছিস নাকি? ভূপেন তখন তার মাকে ঝিনুকের কেসটার কথা বলে। এত চেষ্টা করেও সে কোনো ক্লু খুঁজে পাচ্ছে না, তাই মনটা হালকা করার জন্য আজ একটু ড্রিঙ্ক করতে চায়। এটা শুনে তার মা বলে, ঠিক আছে, আমি তোকে ড্রিঙ্ক বানিয়ে দিচ্ছি। তোর বাবাকেও তো আমিই ড্রিঙ্ক বানিয়ে দিতাম, আর সেটা খেয়ে সে আমাকেই মারত। এই কথাটা শুনে ভূপেন একেবারে চুপ করে যায়। আসলে ঝিনুকের মতোই তার মাও একসময় তার বাবার নির্যাতনের শিকার হয়েছিল। ঠিক এই কারণেই সেদিন ঝিনুকের মার খাওয়ার কথাটা শুনে ভূপেন নীরব হয়ে গিয়েছিল। এর মধ্যে ঝিনুক শাহানার দেওয়া সেই স্কার্ফটা গায়ে জড়িয়ে আয়নার সামনে দাঁড়ায়। কিন্তু আজ আয়নায় নিজের বদলে সে যেন শাহানারই প্রতিচ্ছবি দেখতে পায়। মনে হয় ধীরে ধীরে শাহানা তার মস্তিষ্কে জায়গা করে নিয়েছে। ঝিনুক মনে মনে ভাবতে থাকে, হয়তো সে এখন একটা কুকিং কম্পিটিশনে অংশ নিতে গেছে, যেখানে বিচারকের আসনে বসে আছে তার স্বামী গোপাল, শাহানা এবং ভূপেন। তিনজনেই নিজেদের মতো করে মন্তব্য করছে। সবশেষে ঝিনুক তার মাস্টারপিস রান্নাটি সবার সামনে উপস্থাপন করে, যেটা ছিল অর্জুনের কাটা মাথা। এই ভয়ঙ্কর দৃশ্য দেখেই ঝিনুক ঘুম থেকে জেগে ওঠে। বুঝতে পারে সবটাই ছিল তার দুঃস্বপ্ন। ঘুম ভাঙতেই দরজায় কাগজওয়ালার ডাক। সে ঝিনুকের হাতে একটি পত্রিকা দিয়ে চলে যায়। ঝিনুক অনমনস্ক হয়ে পত্রিকাটা খুলতেই ভেতর থেকে এক গাদা সিনেমা হলের টিকিট পড়ে যায়। মুহূর্তেই সে বুঝে ফেলে এটাও শাহানারই কাজ। ঝিনুক চুপচাপ পৌঁছে যায় সিনেমা হলে। সেখানে বেশিরভাগ সিট আগেই বুক করা ছিল, শাহানারি করা। ঝিনুক নীরবে বসে সিনেমা দেখতে থাকে। হঠাৎই শাহানা তার পেছনে এসে ফিসফিস করে বলে, তুমি তো ভীষণ আলসে,
তোমাকেও কি তোমার বরের মতো একটু ধাক্কা দিতে হবে? ঝিনুক তার কথার কোনো উত্তর দেয় না। এরপর শাহানা তাকে অর্জুনের সব ডিটেলস জানিয়ে দেয় এবং দ্রুত তার কাজ শেষ করতে নির্দেশ দেয়। ঝিনুক পেছন ফিরে কিছু বলতে যাবে, তার আগেই দেখে শাহানা উধাও। এই অবস্থায় শাহানার কথা মেনে নেওয়া ছাড়া ঝিনুকের আর কোনো উপায় থাকে না। তাই পরদিন থেকেই সে অর্জুন সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু করে। কিন্তু ইন্টারনেটে সমস্যার কারণে কোনোভাবেই সে অর্জুন সম্পর্কে প্রয়োজনীয় তথ্য নিতে পারছিল না। তাই সেদিন সন্ধ্যায় হঠাৎ করেই সে তার স্টুডিওতে পৌঁছে যায়। এমন অসময়ে ঝিনুককে সেখানে দেখে রনি বেশ অবাক হয়। ঝিনুক বলে, আসলে আমার অনলাইনে একটা ফর্ম ফিল আপ করতে হবে, কিন্তু আমার মোবাইলে সমস্যা হচ্ছে, একটু সাহায্য করবে? রনি তাকে কম্পিউটার ব্যবহার করতে দিয়ে বাইরে চলে যায়। ঝিনুক সেখান থেকেই অর্জুন সম্পর্কে সব রিসার্চ শুরু করে। কিন্তু কাজ শেষ হবার আগেই হঠাৎ রনি আবার ফিরে আসে। স্ক্রিনে অর্জুনের ছবিটা দেখে রনির মনে সন্দেহ জাগে। সে ঝিনুককে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? ঝিনুক বিষয়টা এড়িয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। ঝিনুক চলে যাওয়ার পর কৌতূহলবশত রনি কম্পিউটারের ব্রাউজিং হিস্ট্রি চেক করে। সেখানে অর্জুন নামটা দেখে রনির মনে একটা খটকা লাগে। এদিকে ভূপেন তখনও ঝিনুকের বিষয়টা নিয়েই ভাবছিল। এত সিম্পল একটা কেস নিয়ে তাকে চিন্তা করতে দেখে কানাই বলে, স্যার, এত ভাববেন না, এটা তো একেবারেই একটা অ্যাক্সিডেন্ট কেস। ঝিনুকের পক্ষে এত দূর থেকে এসে নিজের স্বামীকে খুন করা সম্ভবই নয়। কানাইয়ের কথায় যুক্তি ছিল, তবু ভূপেনের মাথায় বারবার একটা প্রশ্ন ঘুরছিল, ঝিনুক ঘুমের ওষুধের নামটা জানল কি করে? ঠিক তখনই ভূপেনের ফোনে রনির কল আসে। রনি তাকে জানায় ঝিনুক তার স্টুডিওতে এসে অর্জুন সম্পর্কে রিসার্চ করেছে। খবরটা ভূপেনের কাছেও অস্বাভাবিক লাগে। রনির ভয় হচ্ছিল ঝিনুক হয়তো কোনো বড় ঝামেলায় জড়িয়ে পড়েছে, তাই সে ভূপেনকে অনুরোধ করে ঝিনুককে যেন সাহায্য করা হয়। ভূপেন সম্মতি জানিয়ে ফোনটা রেখে দেয়। পরদিন ভোরবেলাতেই ঝিনুক বেরিয়ে পড়ে অর্জুনকে ফলো করতে, আর তার পিছু নেয় ভূপেন আর কানাই। তারা আড়াল থেকে ঝিনুকের ওপর নজর রাখছিল, আর ঝিনুক আড়াল থেকে নজর রাখছিল অর্জুনের ওপর। হাসপাতাল থেকে তাড়াতাড়ি বেরিয়ে অর্জুন একটি অ্যাপার্টমেন্টের দিকে রওনা দেয়। সেটা দেখে ঝিনুকও তাকে অনুসরণ করতে থাকে। কিছুক্ষণ পর সে অ্যাপার্টমেন্টের সামনে পৌঁছে যায়। ভূপেন আর কানাইও খুব কাছেই ছিল। ঝিনুক যখন অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকতে যাবে, তখন গার্ড তাকে আটকে জিজ্ঞেস করে, আপনি কোথায় যাবেন? ঝিনুক মিথ্যে বলে, আমি 5 তলায় একটা ফ্ল্যাটে পার্ট টাইম কাজ করি। কিন্তু গার্ডের মুখ ভঙ্গি দেখে বোঝা যাচ্ছিল সে কথাটা পুরোপুরি বিশ্বাস করেনি। এরপর ঝিনুক তাড়াতাড়ি ভেতরে ঢুকে একাধিক লিফট দেখতে পায়। তার মধ্যে একটি লিফট তখন চালু ছিল, যেটা সরাসরি 10 তলায় যাচ্ছিল। ঝিনুক বুঝে যায় অর্জুন নিশ্চয়ই ওই লিফটেই উঠেছে, তাই সেও তার পিছু পিছু 10 তলায় পৌঁছে যায়। সেখানে গিয়েই সে সত্যি সত্যি অর্জুনকে দেখতে পায়। আড়াল থেকে ঝিনুক অর্জুনের উপর নজর রাখছিল। তখন সে দেখে অর্জুন সেখানে একটি মেয়ের সঙ্গে দেখা করতে এসেছে। তাদের আচরণ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছিল অর্জুনের সঙ্গে ওই মেয়েটির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কিছুক্ষণ পর মেয়েটি সেখান থেকে বেরিয়ে গেলে ঝিনুক তাকে অনুসরণ করতে করতে বাইরে চলে আসে। কিন্তু বাইরে পা রাখা মাত্রই ঝিনুকের সামনে এসে দাঁড়ায় ভূপেন। ব্যঙ্গাত্মক সুরে ভূপেন বলে, মিসেস দাস, মুচিপুকুর থেকে কত দূর চলে এসেছেন? আর্কিটেকচারাল ফটোগ্রাফির শখ হয়েছে, নাকি রাজারহাটে হাওয়া খেতে এসেছেন? ঝিনুক আবারও মিথ্যে বলে, আসলে মিসেস পাকরাশি এই অ্যাপার্টমেন্টেই থাকেন। তিনি একজন বয়স্ক মানুষ, অনেকগুলো বিড়াল পোষেন। বিড়ালগুলো দেখতে তার খুব ভালো লাগে, তাই মন ভালো করতে সে মাঝে মধ্যে এখানে চলে আসে। কিন্তু ভূপেন্দ্র সহজেই তার মিথ্যে কথা ধরে ফেলে। তখন ঝিনুক নিচু স্বরে বলে, এই মুহূর্তে আপনাকে সবকিছু বলতে পারছি না, তবে পরে আপনাকে সব খুলে বলবো, আমাকে একটু সময় দিন। ভূপেন্দ্র কিছুক্ষণ ভেবে বলে, ঠিক আছে, এমন কিছু করবেন না যে অপরাধী ধরার জন্য তাকে প্রতিদিন রাজারহাটে ছুটে আসতে না হয়। এই কথা বলে ভূপেন্দ্র চলে যায়। রাতের বেলা ঝিনুক তার স্টুডিওতে পৌঁছায়। বাইরে রনি দাঁড়িয়েছিল। তাকে দেখেই রনি এক্সাইটেড হয়ে বলে, মুম্বাই থেকে অনেক বড় একটা ক্লায়েন্ট এসেছে। আমরা পুরো একটা হিন্দি ফিল্ম বাংলায় ডাবিং করার আজ পেতে যাচ্ছি। তবে সে সরাসরি ভয়েস আর্টিস্টের সঙ্গেই কথা বলতে চায়। ছবির লিড ক্যারেক্টার ফিমেল, তাই সে ফিমেল ভয়েস আর্টিস্টের সঙ্গেই কথা বলবে। তারপরই সে সিদ্ধান্ত নেবে। এই কথা বলে রনি ঝিনুককে ভেতরে নিয়ে যায়। ভেতরে ঢুকেই ঝিনুক দেখে শাহানা বসে আছে। তাকে দেখে ঝিনুক চমকে ওঠে। আসলে শাহানা ক্লায়েন্ট সেজেই ফিল্মের অজুহাতে ঝিনুকের সঙ্গে দেখা করতে এসেছে। শাহানা ঝিনুকের সঙ্গে একান্তে কথা বলার জন্য
রনিকে বাইরে পাঠিয়ে দেয়। রনি বেরিয়ে গেলে শাহানা বলে, কি ব্যাপার, তুমি তো একেবারে মিসিং পারসন হয়ে গেছ। ঝিনুক ইতস্তত করে বলে, রাজারহাটে অর্জুনের একটা অ্যাপার্টমেন্ট আছে, সেখানে একটা অল্প বয়সী মেয়ে থাকে। এ কথা শুনে শাহানা কড়া গলায় বলে, আমি তোমাকে অর্জুনের ইনফরমেশন কালেক্ট করতে বলিনি। ঝিনুক শান্তভাবে উত্তর দেয়, আমি জানি তুমি আমাকে কি করতে বলেছ, কিন্তু আমি সেটা করতে পারবো না। শাহানা, তুমি আমার অবস্থাটা বোঝার চেষ্টা করো। আমি কোনো খুনি নই। কিভাবে আমি একটা মানুষকে খুন করতে পারি? আর কি আর কোনো উপায় নেই? তুমি কি ওই লোকটাকে ডিভোর্স দিতে পারো না? শাহানা গম্ভীর গলায় বলে, ছেড়ে দেব? তারপর সবাই আমাকে করুণা করবে, সমাজ আমাকে নিয়ে সমালোচনা করবে, আর ওই কচি মেয়েগুলো জিতে যাবে। না, এটা আমি পারবো না। সে আমার বিশ্বাস আর যৌবন দুটোই কেড়ে নিয়েছে, আমার পুরো জীবনটাকে তামাশায় পরিণত করেছে। এক মুহূর্ত থেমে সে আবার বলে, তুমি ঠিকই বলেছ, ডিরেক্ট কনফ্রন্টেশনে গেলে ঝামেলায় পড়তে হবে। তাই আমাদের সিম্পল কিন্তু নিখুঁত কিছু একটা ভাবতে হবে। এরপর শাহানা ঝিনুককে বলে, অর্জুনের ডায়াবেটিস আছে, সে প্রতিদিন ইনজেকশন নেয়। আমি নিশ্চিত রাজারহাটে লাভনেস্ট অ্যাপার্টমেন্টের ফ্রিজে ইনজেকশন রাখা আছে। একবার ভাবো, সে নিজেই একজন ডাক্তার, নিজের ব্যাপারে ভীষণ কেয়ারফুল, কিন্তু যদি তার ইনসুলিনটা সামান্য ভুল হয়ে যায়, অথবা ইনসুলিনের জায়গায় যদি অন্য কিছু দেওয়া হয়, তাহলে অর্জুনের খেলা সেখানেই শেষ। এদিকে আমরা দেখি ভূপেন ওষুধের দোকানদার নিতাইকে জিজ্ঞাসাবাদ করছে। ভূপেন জিজ্ঞেস করে, তুই কোন কোন ওষুধ প্রেসক্রিপশন ছাড়া দিস আর কোনগুলো প্রেসক্রিপশন দেখে দিস, এটা কিভাবে ঠিক করিস? নিতাই বলে, কড়া ওষুধ হলে তখন প্রেসক্রিপশন দেখে দিই। ভূপেন ভ্রু কুচকে বলে, আমিও তো কড়া ওষুধ খাই, তাহলে আমি যদি তোর কাছে ওষুধ নিতে আসি, তুই কি আমার প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দিবি? নিতাই সঙ্গে সঙ্গে বলে, আপনাকে কেন দেব না স্যার, তবে যদি ঘুমের ওষুধ হয় তখন একবার প্রেসক্রিপশনটা দেখে নিতে হয়। ভূপেন তখন জিজ্ঞেস করে, আচ্ছা গোপাল দাসকে তুই প্রেসক্রিপশন দেখে ওষুধ দিতিস? নিতাই একটু ভেবে বলে, সে তো সেরেনল 1 mg নিত স্যার। এই ওষুধ কেউ এক পাতা খেলেও খুব সামান্য ঘুম পায়, এর বেশি কিছু হয় না। ভূপেন যখন জাইলোম ওষুধের ব্যাপারে নিতাইকে জিজ্ঞেস করে, তখন নিতাই জানায় যে তার দোকানে এই ওষুধ বিক্রি হয়। রাতে শাহানার কথা মতো ঝিনুক অর্জুনের ইনসুলিনে মেশানোর জন্য বিষ প্রস্তুত করে। পরদিন সেই বিষ নিয়ে সে চুপি চুপি অর্জুনের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। তখন অর্জুন বাথরুমে গোসল করছিল। এই সুযোগে ঝিনুক ফ্রিজ খুলে অর্জুনের ইনসুলিন বের করে তাতে বিষ মেশাতে যায়, কিন্তু ঠিক তখনই তার মন সায় দেয় না। তার মনে পড়ে যায় গতকাল সে রাস্তায় অর্জুনকে এক বয়স্ক লোককে সাহায্য করতে দেখেছিল। এসব কথা ভেবে ঝিনুক শেষ পর্যন্ত ইনসুলিনে বিষ না মিশিয়ে সেটি আগের জায়গায় রেখে দেয়। এরপর সে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। ঠিক সেই সময় অর্জুনার ল্যাপটপে একটি মেসেজ আসে। কৌতূহলবশত ঝিনুক ল্যাপটপটি খুলে দেখে, সেখানে সে অর্জুনের সঙ্গে একাধিক অল্পবয়স্ক মেয়ের ছবি দেখতে পায়। ঝিনুক দ্রুত তার ফোনে ছবিগুলো তুলে নেয়। পাশাপাশি সে কিছু মেডিকেল রিপোর্টও খুঁজে পায় এবং সেগুলোরও ছবি তোলে। ঠিক তখনই বাথরুম থেকে বেরিয়ে আসে অর্জুন। শব্দ পেয়ে ঝিনুক সঙ্গে সঙ্গে ল্যাপটপ বন্ধ করে কোনো রকমে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যায়। বাইরে এসে অর্জুন কাউকেই দেখতে পায় না, ফলে সে কিছুই বুঝতে পারে না। ঝিনুক সরাসরি ছবিগুলো নিয়ে ভূপেনের কাছে চলে যায় এবং তাকে সব দেখায়। ভূপেন ছবিগুলো দেখে বলে, বিষয়টা যে ভীষণ সাংঘাতিক সেটা সে বুঝতে পারছে, কিন্তু আসলে ব্যাপারটা ঠিক কী তা এখনও পরিষ্কার নয়। এরপর ভূপেন বলে, ঝিনুক যা দেখিয়েছে সেটা খুব বড় একটি বিষয়, এমনকি এটি একটি আন্তর্জাতিক অপারেশনের সঙ্গেও জড়িত। ভূপেন প্রথমে ঝিনুককে কিছু বলতে চাইছিল না, কিন্তু ঝিনুক অনুরোধ করলে সে জানায় ছবিতে যে মেয়েগুলোকে দেখা গেছে তারা সারোগেসির জন্য প্রস্তুতি নিচ্ছে। মেডিকেল রিপোর্টগুলো দেখে বোঝানো হয়েছে তারা সারোগেসির জন্য উপযুক্ত কিনা, আর সারোগেসির এই কন্ট্রাক্ট পুরোপুরি বেআইনি। এই লোকটা আসলে হিউম্যান এমব্রিওর ব্যবসা চালাচ্ছে। তার ক্লায়েন্ট রয়েছে ইউরোপ ও আমেরিকায়। এটা এক ধরনের আন্তর্জাতিক হিউম্যান ট্রাফিকিং। অর্জুন অল্প বয়সী মেয়েদের ভ্রূণ বিদেশে পাচার করে বিপুল পরিমাণ টাকা উপার্জন করে। সব কথা শুনে ঝিনুক বলে, আমাদের কাছে তো এসব ছবির প্রমাণ আছে, তাহলে আপনি এক্ষুনি তাকে গ্রেপ্তার করতে পারেন। একজন ডাক্তার হয়ে সে ভালো মানুষের মুখোশ পরে এই শহরে শয়তানি চালাচ্ছে। ভূপেন শান্ত গলায় বলে, কোর্টের বিষয়টা আলাদা। উকিলের কাছে গেলে সে বলবে এই ছবিগুলো ভুয়া। শুধু ফোনে তোলা ছবি দিয়ে কিছুই প্রমাণ করা যাবে না, আরও শক্ত এভিডেন্স লাগবে, তা না হলে এই ছবিগুলোর কোনো মূল্য নেই। এরপর ভূপেন ঝিনুককে জিজ্ঞেস করে, এই কেসে আপনার এত আগ্রহের কারণটা কি? ঝিনুক তখন তার বন্ধু শাহানার কথা বলে। ভূপেন বলে, শাহানা সেন নামটা আমিও রিপোর্টের লিস্টে দেখেছি।
অর্জুন শাহানার সন্তানকেও এভাবেই পাচার করেছিল, তাই শাহানার নামও ওই রিপোর্টে রয়েছে। ব্যাপারটা যারা বুঝতে পারছেন না তাদের জন্য বলি, অর্জুন মেয়েদেরকে সারোগেসির মাধ্যমে প্রেগনেন্ট করে, বাচ্চা হওয়ার পর সেই বাচ্চা বিদেশে পাচার করে। সারোগেসি হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে পুরুষের স্পর্শ ছাড়াই একটা মেয়েকে প্রেগনেন্ট করা হয়। যাই হোক, ভূপেনের কথা শুনে ঝিনুক অবাক হয়ে বলে, নিজের সন্তানকে এভাবে পাচার করেছে? ভূপেন বলে, হ্যাঁ। ঝিনুক বলে, আমি তো সেটাই বুঝতে পারছি না। ভূপেন তখন বলে, শাহানা যেহেতু আপনার বন্ধু, আপনি একবার তার সঙ্গে কথা বলুন, তার সাক্ষ্য আমাদের খুব দরকার। আর গোপাল দাসের মৃত্যুর সঙ্গে সেন পরিবারের সম্পর্ক কি সেটাও আমাকে জানতে হবে। এরপর ঝিনুক নানা কৌশলে একটা দোকানদারের কাছ থেকে শাহানার ঠিকানা জোগাড় করে। রাতে সে শাহানার বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ পর শাহানা বাড়ি ফিরে এসে ঝিনুককে সেখানে দেখতে পায়। এরপর শাহানা ঝিনুককে নিয়ে এক নিরিবিলি জায়গায় গিয়ে বসে। শাহানা ঠান্ডা গলায় বলে, এবারও তুমি পারোনি, তাই তো? ঝিনুক বলে, শাহানা, তুমি অর্জুনকে যেভাবে ভাবছ সে আসলে তা নয়। শাহানা তাচ্ছিল্যের হাসি হেসে বলে, ও ঠিক সেটাই, আর তোমাকেও সে ম্যানেজ করে নিয়েছে। ঝিনুক বলে, আমি তাকে সেই সুযোগ দিইনি, আমি আবার অর্জুনের অ্যাপার্টমেন্টে গিয়েছিলাম। শাহানা বলে, গিয়ে কি পেলে? আর একটা নতুন মেয়েকে? এসব আমি সব জানি। ঝিনুক বলে, তুমি যেটা ভাবছ সেটা খুবই তুচ্ছ ব্যাপার। আসল বিষয়টা এর থেকে অনেক বড় আর ভয়ঙ্কর। অর্জুন একজন ক্রিমিনাল। এই কথা শুনে শাহানা হেসে ওঠে। ঝিনুক দৃঢ় কণ্ঠে বলে, অর্জুনের শর্ট লেকে যে ক্লিনিকটা আছে ওটা আসলে একটা অবৈধ আইভিএফ চক্র। মেয়েদের ভ্রূণ সংগ্রহ করে সে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় পাচার করত। অল্প বয়সী মেয়েদের শরীরে হরমোন ইনজেকশন দিয়ে এই কাজের জন্য প্রস্তুত করা হতো। তাদের মধ্য থেকে কয়েকজনকে সে গার্লফ্রেন্ড হিসেবেও ব্যবহার করত। ঝিনুক আরও জানায়, সে পরিকল্পিতভাবে মহিলাদের ভ্রূণ হারভেস্ট করত। কোনো বিদেশি দম্পতি এলে এই অল্প বয়সী মেয়েদের সারোগেট হিসেবে ব্যবহার করা হতো। কিন্তু ঝিনুকের এসব কথা শুনেও শাহানা বিশ্বাস করতে চায় না। সে উত্তেজিত হয়ে বলে, এসব কি তুমি বানিয়ে বানিয়ে বলছো? ঝিনুক উত্তর দেয়, আমি বানিয়ে বলছি না, অর্জুনের ল্যাপটপে আমি নিজের চোখে সব দেখেছি। সেখানে একজন দুজন নয়, শত শত মহিলার ছবি, রেকর্ড, কন্ট্যাক্ট সব কিছু সংরক্ষিত ছিল। তারপর ঝিনুক শান্ত গলায় শাহানাকে জিজ্ঞেস করে, তুমি কি মনে করতে পারো তুমি তোমার বাচ্চাটাকে কিভাবে হারিয়েছিলে? শাহানা বনে, কিভাবে ভুলব? অর্জুন এসে আমাকে বলেছিল আমাদের বাচ্চাটা আমার পেটেই মারা গেছে, এরপর আমি আর কোনোদিন মা হতে পারবো না। ওই ঘটনার পর থেকেই আমার জীবনটা পুরো এলোমেলো হয়ে যায়। ঝিনুক বলে, বাচ্চাটা তো অর্জুনের ছিল না। শাহানা মাথা নাড়িয়ে বলে, অর্জুনের স্পার্ম কাউন্ট কম ছিল, সে কখনো বায়োলজিক্যাল বাবা হতে পারবে না, তাই সারোগেসির মাধ্যমে বাচ্চাটা নেওয়া হয়েছিল। ঝিনুক বলে, গোপাল দাসেরও ঠিক একই সমস্যা ছিল, স্পার্ম কাউন্ট কম। শাহানা দীর্ঘশ্বাস ফেলে বলে, অর্জুনের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল ক্লিনিকেই, আমি তার পেশেন্ট হয়ে গিয়েছিলাম, আমি একজন সিঙ্গেল মাদার হতে চেয়েছিলাম। ঠিক তখন ঝিনুক তার ফোনে একটি পরিবারের ছবি বের করে শাহানাকে দেখায়, যেটা সে অর্জুনের ল্যাপটপ থেকে পেয়েছিল। ছবিটা দেখে শাহানা বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, এরা কারা? ঝিনুক ছবির এক কোণে থাকা ছোট্ট বাচ্চাটার দিকে আঙুল দেখিয়ে বলে, এটা তোমার বাচ্চা, তোমার ফিটাস মরেনি, অর্জুন ওকে চুরি করে সুইডেনে পাচার করে দিয়েছে, বাচ্চাটার জন্ম সেখানেই হয়েছে। এই কথা শুনে শাহানা স্তব্ধ হয়ে যায়। সে বাচ্চাটার ছবিটা বুকে চেপে ধরে কান্নায় ভেঙে পড়ে। সেই রাতেই নিজের সন্তানকে ফিরে পাওয়ার আশায় শাহানা কোনোভাবে সুইডেনের ওই লোকটার নম্বর জোগাড় করে ফোন করে এবং তার বাচ্চার ব্যাপারে জানতে চায়। কিন্তু লোকটি শুধুমাত্র সুইডিশ ভাষা জানত। শাহানার কথা না বুঝে সে ফোন কেটে দেয়। এরপর শাহানা সুইডিশ চাইল্ড সার্ভিসে ফোন করে বলে, আমি ইন্ডিয়া থেকে কল করেছি, আমার মনে হয় আমার মেয়ে সুইডেনে আছে, তাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। ওপাশ থেকে প্রশ্ন করা হয়, আপনার কাছে কি অ্যাডপশন বা ট্রান্সফারের কোনো অফিসিয়াল ডকুমেন্ট আছে? শাহানা কান্না ভেজা গলায় বোঝানোর চেষ্টা করে, এটা কোনো অফিসিয়াল প্রক্রিয়া ছিল না, আমার স্বামী জোর করে আমার কাছ থেকে বাচ্চাটাকে কেড়ে নিয়ে পাচার করে দিয়েছে। চাইল্ড সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আমরা আপনার পরিস্থিতি বুঝতে পারছি, কিন্তু কোনো ফর্মাল বা অফিসিয়াল ডকুমেন্ট ছাড়া আমরা কিছুই করতে পারব না। এই কথা বলেই তারা ফোন কেটে দেয়। শাহানা প্রায় পাগল হয়ে যায়। সে নিজের সন্তানের ছবিটা বুকে চেপে ধরে চিৎকার করে কাঁদতে শুরু করে। এতদিন সে বিশ্বাস করে এসেছিল তার বাচ্চাটা মারা গেছে,
কিন্তু এখন সত্যিটা জানার পর নিজের সন্তানকে ফিরে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষায় সে দিশেহারা হয়ে পড়ে। কিন্তু কোনো দিক থেকেই সে কারও সাহায্য পাচ্ছিল না। শেষমেশ নিজের সন্তানের ছবিটা বুকে জড়িয়ে ধরে অসহায়ের মতো কাঁদতেই থাকে। এরপর ঝিনুক আর ভূপেন একসাথে অর্জুনকে ধরার জন্য একটি পরিকল্পনা তৈরি করে। পরদিন সেই পরিকল্পনা অনুযায়ী ঝিনুক পরিপাটি করে সেজে ভূপেনকে সঙ্গে নিয়ে অর্জুনের ক্লিনিকে যায়। তারা নিজেদের স্বামী স্ত্রী পরিচয় দিয়ে কাপল হিসেবে অ্যাপয়েন্টমেন্ট নেয়। কিছুক্ষণ পর ভূপেন আর ঝিনুককে অর্জুনের কেবিনে ডাকা হয়। অর্জুন হাসিমুখে বলে, আপনারা কি বিদেশ থেকে আমার সঙ্গে দেখা করতে এসেছেন? শুনেছি আপনারা আজ রাতেই মালয়েশিয়ায় ফিরে যাচ্ছেন। ভূপেন শান্তভাবে বলে, ভাবলাম যাওয়ার আগে আপনার সঙ্গে একবার দেখা করে যাই। আপনার সম্পর্কে অনেক প্রশংসা শুনেছি। অর্জুন জিজ্ঞেস করে, আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? ভূপেন বলে, আমরা কুয়ালালামপুরে থাকি। প্রায় 10 বছর ধরে বাচ্চার জন্য চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই সফল হচ্ছি না। মালয়েশিয়ার সেরা ফেসিলিটিগুলো ট্রাই করেছি, কিন্তু সেখানে লিগ্যাল বিষয়টা খুবই জটিল। সবাই বলেছে আপনার কাছে এলে হয়তো কোনো সমাধান পাওয়া যেতে পারে। অর্জুন আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলে, আমার কাছে কেউ এসে কখনো বিফল হয়ে ফেরেনি। কখনো কখনো একটু অন্যরকমভাবে অ্যাপ্রোচ করতে হয়, বিশেষ করে আমাদের ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের ক্ষেত্রে। এই পুরো সময় ভূপেনের শার্টের ভেতর একটি মাইক্রোফোন লুকানো ছিল, আর বাইরে গাড়িতে বসে রলি আর কানাই তাদের প্রত্যেকটা কথা রেকর্ড করছিল। অর্জুন বলতে থাকে, আজকাল পৃথিবী অনেক ছোট হয়ে গেছে, কিন্তু রুলস আর আইনের দেওয়ালগুলো আরও উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। আমার বিশেষত্ব হল ওই উঁচু দেওয়ালগুলোর মধ্যে দরজা আর জানালা খুঁজে বের করা। আমরা বর্ডারে বিশ্বাস করি না, আমরা শুধু সলিউশনে বিশ্বাস করি। ঝিনুক ভান করে অবাক হয়ে বলে, আমরা ঠিক বুঝতে পারছি না, আপনি আসলে কি বলতে চাইছেন? এরপর অর্জুন ধীরে ধীরে তার বিজনেসের বিস্তারিত ব্যাখ্যা করতে শুরু করে। অর্জুন বলে, আপনাদের কেসটা খুবই সিম্পল। এই কথার সঙ্গেই সে সারোগেসির প্রসঙ্গ তোলে। অর্জুন জানায় পুরো প্রক্রিয়াটা তার টিমই হ্যান্ডেল করবে। এতে ভূপেন বা ঝিনুকের কোনো ধরনের দুষ্টু কাজ করার দরকার হবে না। তারা কুয়ালালামপুরে নিজেদের স্বাভাবিক জীবনই চালিয়ে যেতে পারবেন। প্রতি মাসে তাদের অগ্রগতির আপডেট দেওয়া হবে। সবকিছু শেষ হলে তারা যেমন কোনো পার্সেল রিসিভ করে সেইভাবেই এসে এখান থেকে বাচ্চাটাকে নিয়ে চলে যাবে। ভূপেন প্রশ্ন করে, বাচ্চাটাকে দেশের বাইরে কিভাবে নিয়ে যাওয়া হবে? অর্জুন বলে, বাচ্চাটার অরিজিনাল বার্থ সার্টিফিকেটে আপনার স্ত্রীর নামই থাকবে। দেখে মনে হবে যেন বাচ্চাটার জন্ম ভালোতে হয়েছে। কোথাও সারোগেসির কথা উল্লেখ থাকবে না, তাই কোনো লিগ্যাল কমপ্লিকেশন বা অ্যাডপশন প্রসেসের প্রশ্ন উঠবে না। ঝিনুক বলে, আমার মা ডেলিভারির সময় থাকতে চান, কিন্তু এই ব্যাপারটা আমি তো তার কাছ থেকে লুকাতে পারবো না। ভূপেন বলে, মালয়েশিয়াতে হলে সেটা একদম ন্যাচারাল মনে হবে, কিন্তু ইন্ডিয়া থেকে সারোগেট মার্ডার নিয়ে গেলে তো সমস্যা হবে। অর্জুন হেসে বলে, কোনো সমস্যাই নেই, আমাদের প্ল্যাটিনাম প্যাকেজ আছে, যেটা একটু এক্সপেন্সিভ। তবে এই প্যাকেজে আমরা সারোগেট মাদারকে পাঠাই না, বরং তার ভ্রূণ পাঠাই। এখানে আপনাদের জন্য একটি হেলদি এমব্রিও তৈরি করা হবে, তারপর সেটি কুয়ালালামপুরের আমাদের পার্টনার ক্লিনিকে পাঠানো হবে। ইমপ্ল্যান্টেশন হবে মালয়েশিয়াতেই, আর বাচ্চার জন্ম হবে আপনার মায়ের সামনেই। ঝিনুক প্রশ্ন করে, এই পুরো প্রসেসটা কি লিগাল? অর্জুন আত্মতুষ্ট ভঙ্গিতে বলে, আইন আসলে সায়েন্সের থেকে অনেক পিছিয়ে। আমরা লাইফ তৈরি করার বিজনেস করি। লাইফ, হ্যাপিনেস এসব আমরাই ক্রিয়েট করি। এর থেকে বড় আইন আর কি হতে পারে? এই কথোপকথনের মধ্য দিয়েই ভূপেন আর ঝিনুক কৌশলে অর্জুনের মুখ থেকেই তার অবৈধ ব্যবসার সমস্ত তথ্য বের করে আনে, আর বাইরে গাড়িতে বসে রনি আর কানাই ল্যাপটপে প্রতিটি শব্দ রেকর্ড করে ফেলে। শেষ পর্যন্ত ভূপেন আর ঝিনুক তাদের পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করতে সক্ষম হয়। রাতে ঝিনুক শাহানার বাড়িতে যায়। নিজের সন্তানের কথা ভেবে শাহানা তখন ভীষণভাবে ভেঙে পড়েছিল। ঝিনুককে দেখেই সে জিজ্ঞেস করে, কিছু করতে পেরেছ? ঝিনুক শান্ত গলায় বলে, আশা করি পেরেছি, তবে একটা কথা আছে, আমি তোমার জন্য অর্জুনকে মারতে পারিনি শাহানা। শাহানা মিন্ডু হেসে বলে, ইটস ওকে, আমাকেও তো তোমার জন্য গোপালকে মারতে হয়নি। এখানে ফ্ল্যাশব্যাকে গোপালের মৃত্যুর ঘটনাটা দেখানো হয়। সেই রাতে শাহানা গোপালের কাছে গিয়ে বলেছিল, আমি জানি এই মুহূর্তে ঝিনুকের আমাকে প্রয়োজন, সেই কারণেই আমি এখানে এসেছি। গোপাল তখন অতিরিক্ত মাতাল অবস্থায় ছিল। সে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে নিজেই বিল্ডিং থেকে পড়ে গিয়ে মারা যায়। গোপালের মৃত্যুর সঙ্গে শাহানার কোনো হাত ছিল না। ঘটনাটা ছিল পুরোপুরি একটি দুর্ঘটনা। তবে সেই রাতে শাহানা ভয় পেয়ে গিয়েছিল, এটা সত্যি। গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। সব কথা শুনে ঝিনুক হেসে ওঠে, কিন্তু এই হাসিটা ছিল স্বস্তি আর আনন্দের হাসি। শাহানা জিজ্ঞেস করে, আর তুমি কি করলে? ঝিনুক বলে, আমার যেটুকু করার ছিল সেটুকুই করেছি।
আমি শুধু আমার কণ্ঠটা ব্যবহার করেছি। এই দিকে আমরা দেখি অর্জুন একটি সেমিনারে মিডিয়ার সামনে বক্তৃতা দিচ্ছে। ঠিক তখনই ভূপেন তার পুলিশ ফোর্স নিয়ে সেখানে হাজির হয় এবং প্রকাশ্যেই অর্জুনকে গ্রেপ্তার করে। দৃশ্যটা দেখে মিডিয়ার লোকজন হতবাক হয়ে যায়, কারণ কেউই ভাবতে পারেনি যে ভালো মানুষের মুখোশের আড়ালে অর্জুন এতদিন ধরে এ ধরনের ভয়ঙ্কর বেআইনি কাজ চালিয়ে যাচ্ছিল। এই খবর শুনে শাহানা আনন্দে ভেঙে পড়ে। সে ঝিনুককে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং বারবার তাকে ধন্যবাদ জানায়। কিছুক্ষণ পর শাহানা মুচকি হেসে বলে, আজ তোমাকে খুব সুন্দর লাগছে। ঝিনুক হাসতে হাসতে বলে, তোমাকেই কপি করেছি। শাহানা বলে, অরিজিনালের থেকেও ভালো লাগছে। এরপর সব নিউজ চ্যানেলেই অর্জুনের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ে। নিউজে দেখানো হয় পুলিশের অভিযানে অর্জুনের ফ্ল্যাট থেকে একটি তরুণীকে উদ্ধার করা হয়েছে, যাকে অর্জুন সার্জারির জন্য এনেছিল। এই খবরটা দেখে শাহানা ভীষণ খুশি হয়ে যায়। সে আগেই সুইডেনে থাকা তার সন্তানের কাছে যাওয়ার জন্য টিকিট কেটে রেখেছিল। টিকিটটা হাতে নিয়ে শাহানা মুচকি হেসে ওঠে। অবশেষে সে তার সন্তানের কাছে যেতে পারবে। এই ভাবনাতেই তার মন আনন্দে ভরে ওঠে। গল্পের একদম শেষ দৃশ্যে দেখা যায় ভূপেন তার ফুল গাছটার কাছে এসে দাঁড়ায়। দীর্ঘদিন ধরে গাছটিতে কোনো ফুল না ফোটায় তার মনটা খুব খারাপ ছিল, কিন্তু আজ সেই গাছে একটি ফুল ফুটেছে। ফুলটা দেখে ভূপেন আবেগ ভরে বলে ওঠে, অবশেষে তুমি ফুটলে। গাছের একটি পাতা এরই মধ্যে শুকিয়ে মারা গিয়েছিল। সেই পাতাটি হাতে নিয়ে ভূপেন বলে, তোমাকে ফোটাতে গিয়ে গাছের একটি পাতা তার সব প্রাণ ঢেলে দিয়েছে। একজনের মৃত্যুতে আরেকজনের জন্ম। প্রকৃতি হয়তো এভাবেই নিজের ভারসাম্য বজায় রাখে। বৃষ্টি বেশি হলে শেকড় পচে যায়, রোদ বেশি হলে পাতা পুড়ে যায়, আর অহংকার বেশি হলে পতন অনিবার্য। নিজেকে মালিক ভেবে কে বাঁচবে আর কে মরবে এই সিদ্ধান্ত সে নিজেই নিয়েছিল, কিন্তু সে ভুলে গিয়েছিল এই বাগানেরও কিছু নিজস্ব নিয়ম আছে। এরপর ভূপেন গান গাইতে গাইতে গাছটিতে পানি দিতে থাকে। গল্পের শেষ অংশে দেখা যায় ঝিনুক একটি নতুন হিন্দি সিনেমায় ভয়েস দিচ্ছে, আর সেই ভয়েস রেকর্ড করছে রনি। রেকর্ডিং শেষ হলে ঝিনুক রনিকে পরদিন সঙ্গে কফি খাবার প্রস্তাব দেয়। রনিও হাসি মুখে রাজি হয়ে যায়। ঝিনুক তখন লাজুক হাসি হাসে। আর ঠিক এখানেই গল্পের পরিসমাপ্তি ঘটে। গল্পটা কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।